দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। আপনারা জানেন আমরা চেষ্টা করে থাকি এই অনুষ্ঠানে আপনাদেরকে ট্যাক্স অথবা অভিবাসন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নানা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। আর আপনারা চাইলে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারেন। আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন, আপনাদের প্রশ্ন রাখতে পারেন, মতামত রাখতে পারেন। এছাড়া আমাদের এই অনুষ্ঠান ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও আপনারা আপনাদের মতামত দিতে পারেন। আজ আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি মূলত ট্যাক্স সংক্রান্ত নানা বিষয় নিয়ে। ট্যাক্স সংক্রান্ত বিষয় বলতে গেলে আসলে ট্যাক্সের অনেকগুলো ভাগ রয়েছে, ব্যক্তিগত ট্যাক্স, ব্যবসায়িক ট্যাক্স থেকে শুরু করে নানা রকমের ভাগ, এবং সেই ভাগগুলোতে আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন বা আপনার প্রতিষ্ঠান কোন ক্যাটাগরিতে পড়ছে এবং সেখানে কিভাবে আপনি সর্বোচ্চ সুবিধা নিতে পারেন বা আপনি একটি নির্ভুল ট্যাক্স ফাইল করতে পারেন কোনো ঝামেলাহীনভাবে, সেটি কিভাবে করতে পারেন, কি কি ডকুমেন্টস লাগে, কি কি প্রসিকিউট মেনটেন করতে হয়, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। মূলত আজ আমরা ফোকাস করব মূলত ব্যবসায়িক ট্যাক্স ফাইল আপনি কিভাবে করবেন, ব্যবসায়িক ট্যাক্স ফাইলে কি কি দিক রয়েছে, কি কি পদ্ধতি আপনি মেনে চললে আপনি খুব নির্ভেজাল একটি ব্যবসায়িক ট্যাক্স ফাইল করতে পারবেন। সেইটার পাশাপাশি আমাদের আরও আলোচনার মধ্যে থাকবে যে আপনারা জানেন যে বছর শেষ, নতুন বছর শুরু, আপনাদের অনেকেই বিভিন্ন প্রকারের ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করেছেন। সেই ক্যাপিটাল গেইনের উপরে আপনি কিভাবে কিছু সুবিধা পেতে পারেন, ট্যাক্স কিভাবে দিবেন বা সেই শতাংশটা কিভাবে হিসাব হয়, স্টক মার্কেট বা ক্রিপ্টোকারেন্সি যেখানেই বিনিয়োগ থাকুক না কেন, সেটা নিয়েও আমাদের যদি সময় থাকে আমরা আলোচনা করব। আর এইসব ব্যাপারে আলোচনা করতে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সব সময়কার প্রিয় আলোচক সিপিএ দেবব্রত চক্রবর্তী। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ, ধন্যবাদ শান্ত আপনাকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি টিভিএন 24 এর সকল দর্শককে যারা আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তীতে রেকর্ডেড ভার্সন ফেসবুক এবং ইউটিউবে দেখবেন। দাদা, যে জিনিসটা আমি বলছিলাম শুরুতে যে আজকে আমরা দুটো ভাগে আলোচনা করব। শুরুতে আমরা সবসময় আসলে ব্যক্তিগত ট্যাক্স নিয়ে আলোচনা করি, যে ব্যক্তিগত ট্যাক্স নিয়ে অনেক প্রশ্ন এর মধ্যে হয়েছে, আপনিও করেছেন, অন্যরাও করেছে, কিন্তু ব্যবসায়িক ট্যাক্স নিয়ে আসলে আমাদের একটা উদাসীনতা রয়েছে। কিন্তু আমাদের কমিউনিটি যেভাবে গ্রো হচ্ছে, আমাদের কমিউনিটির বিশাল একটা অংশ ব্যবসার সঙ্গে জড়িত, আমেরিকাতে ছোট বড় ক্ষুদ্র মাঝারি যে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, এবং অনেকে সেই ব্যবসায়িক ট্যাক্স ফাইলের মধ্যে নানা ধরনের সমস্যা ফেস করেন। অনেকে আবার এটা যেহেতু অনেকে নতুন ব্যবসাতে নামছেন, তারা হয়তো জানেন না কিভাবে কি করতে হবে। তো আমি আসলে আপনাকে প্রশ্ন করব, কিন্তু তার আগে আপনি একটু আমাকে একটি ব্যবসায়িক ট্যাক্স ফাইলের যে বেসিক যে ব্যাপারগুলো, হ্যাঁ চেঞ্জগুলো, বা কিভাবে করলে ভালো হবে বা কিভাবে করলে একজন ক্লায়েন্ট সর্বোচ্চ সুবিধা নিতে পারে, সেগুলো যদি একটু শুরুতে করতেন, তারপর হয়তো আপনাকে প্রশ্ন করলে জিনিসটা আরো সহজভাবে আমরা জানতে পারবো। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যাই হোক, আজকে আমরা বিজনেস ট্যাক্স নিয়ে কথা বলবো। এই টপিকস এই কারণে সিলেক্ট করেছি যে দেখুন, পার্সোনাল ট্যাক্স নিয়ে তো আমরা প্রতিদিন অনেকেই কথা বলি। এখন আমাদের যে গ্রোয়িং কমিউনিটি, অনেকেই স্মল বিজনেসের সাথে জড়িত, ইভেন লার্জ বিজনেসও আছে অনেকের। তো সেই ক্ষেত্রে আসলে ট্যাক্স সিজন যেহেতু আসন্ন, আপনাদের যারা বিজনেস ওনার আছেন আপনাদের কিন্তু জানা উচিত যে কি কি চেঞ্জেস আসতেছে এই ট্যাক্স সিজনে, এবং এই চেঞ্জগুলো যদি আপনি না জানেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সিপিএ এর সাথে যখন আপনি ট্যাক্স ফাইল করবেন, তখন কিন্তু প্রপারলি ডিডাকশান বলুন, তারপরে এই যে ট্যাক্সের যে অ্যাডভান্টেজগুলো আপনারা কিন্তু তখন নিতে পারবেন না, কারণ আপনার যখনই ল্যাক অফ নলেজ থাকবে, ইউ ক্যানট গাইড ইউর সিপিএ প্রপারলি। এবং সিপিএ যদি কোনো কারণে এগুলো স্কিপ করে, দেন ইউ উইল লুজ ইউর বেনিফিট। তো সেই ক্ষেত্রে আজকে আমরা ওই 2025-এর যে ট্যাক্স সিজন যে শুরু হচ্ছে 26-এ, সেই ক্ষেত্রে কী কী চেঞ্জেসগুলো আছে এবং কিভাবে এগুলো অ্যাপ্লাই করলে আপনার বিজনেসের ইনকাম কমে যাবে, ট্যাক্স রিডিউস করতে পারবেন, অন টপ অফ দ্যাট আপনি অন্যান্য সুযোগ সুবিধা নিতে পারবেন। শুধু তাই না, অডিটার ঝামেলা থেকে আপনারা মুক্ত থাকবেন, কারণ দের ইজ এ লট অফ ট্রিক্স অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশন ইউ হ্যাভ টু ফলো হোয়েন ইউ ফাইল ইউর ট্যাক্স রিটার্ন। তো যাই হোক, প্রথমে আলোচনা করব বোনাস ডেপ্রিসিয়েশন নিয়ে। ওকে, তো দেখুন, এই যে বোনাস ডেপ্রিসিয়েশন, এটা একটা স্পেশাল টার্মস, এবং বিশেষ করে যারা ম্যানুফ্যাকচারিং লাইনে আছেন বা ইভেন ম্যানুফ্যাকচারিং ছাড়াও যারা, ইভেন আমি ছোট করে বলবো ট্যাক্সি অপারেটর যারা আছেন, তারাও
আপনার এই বোনাস ডেপ্রিসিয়েশনের সুবিধা নিতে পারেন, যেটা 100% বোনাস ডেপ্রিসিয়েশন। তার মানে আপনারা বিজনেস পারপাসে যদি কোনো মেশিনারি, কোনো ইকুইপমেন্ট যদি পারচেস করেন জানুয়ারি 19, 2025 এর পরে, তো সেই ক্ষেত্রে এই মেশিনারি এবং ইকুইপমেন্ট আমরা পূর্বে যেটা করতাম 5 ইয়ার্সে আমরা ডেপ্রিসিয়েশন নিতাম, মানে 5 ইয়ার্সে ধীরে ধীরে খরচ দেখাতাম। বাট এই 100% বোনাস ডেপ্রিসিয়েশন প্রভিশনের কারণে আপনি ফার্স্ট ইয়ারেই পুরোটাই খরচ দেখাতে পারবেন। তার মানে গ্যাস হোয়াট, আপনি লেটস সে একটা গাড়ি কিনলেন, যা আমি ট্যাক্সি অপারেটর দিয়ে উদাহরণটা দিব, যাতে করে অনেকে কোয়েশ্চেন করে যারা ট্যাক্সি, উবার, লিফট, ওরাও তো ব্যবসায়িক ট্যাক্স ফাইলের মধ্যেই পড়ে, তাদের সেলফ এমপ্লয়েড, সেম রুল উইল বি অ্যাপ্লাই দেয়ার। তো যারা উবার, লিফট, ইভেন গ্রিন ট্যাক্সি বা অন্যান্য লিমোজিন অপারেটর আছেন, অনেকে কিন্তু আপনাদের ওই এটার প্রয়োজনে গাড়ি কিনতে, নতুন গাড়ি কিনে, অনেকে পুরনো গাড়িও কিনেন। সেই ক্ষেত্রে এই যে গাড়ির ক্ষেত্রে কিন্তু আপনারা এই 100% বোনাস ডেপ্রিসিয়েশন নিতে পারেন। তার মানে যে লেটস আপনি যদি 50,000 যে গাড়ি কিনেন, সেই ক্ষেত্রে যদি স্ট্রেট লাইন বা কি বলে 5 ইয়ার্সে যদি ডেপ্রিসিয়েশন স্লোলি নেন, বাট সেই জায়গায় 100% ডেপ্রিসিয়েশন যদি নেন, বোনাস ডেপ্রিসিয়েশন অলমোস্ট পুরোটাই আপনার মানে খরচের ইয়েতে চলে আসবে এই ডেপ্রিসিয়েশন প্রভিশন আন্ডারে। তবে কন্ডিশন একটাই, এইটা গাড়িটা কিনতে হবে জানুয়ারি 19, 2025 এর পরে, পূর্বে কিনলে হবে না। এবং মানে সেটা কি নতুন গাড়ি হতে হবে? হ্যাঁ, নতুন গাড়ি হবে। ইভেন আপনি যদি ইউজড কারও কিনেন, স্টিল ইউ ক্যান টেক দ্যাট। সেটা অবশ্যই 19 এর পরে হতে হবে, জানুয়ারি 19, 2025 এর পরে। আপনি নিউ কার কিনেন, ইউজ কার কিনেন, ডাজন্ট ম্যাটার, ইউ ক্যান টেক দ্য বোনাস ডেপ্রিসিয়েশন 100%। তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে ডোমেস্টিক রিসার্চ অ্যান্ড এক্সপেরিমেন্টাল এক্সপেন্সেস। এটা হয়তো আমাদের সোসাইটিতে যারা বিজনেসম্যান আছেন, রিসার্চ এক্সপেন্স অনেকটা কম, কারণ এগুলো বড় হিউজ ভলিউম যাদের আছে। তারপর আলোচনা করি, এই নিউ ট্যাক্স ল আপনার হেল্প করবে যে আপনাদের কোনো বিজনেসের যদি রিসার্চ এক্সপেন্স থাকে, অনেক সময় অনেক বিজনেসের রিসার্চ এক্সপেন্স থাকে, প্লাস এক্সপেরিমেন্টাল পারপাসে যদি কোনো এক্সপেন্স থাকে, যেটা পূর্বে 5 ইয়ার্সে আমরা অ্যামোর্টাইজেশন নিতাম, মানে খরচটা 5 ইয়ার্সে ধীরে ধীরে এটা দেখাতাম, সেইটা এই নিউ লর আন্ডারে আপনারা ফার্স্ট ইয়ারেই আপনারা ওই রিসার্চ অ্যান্ড এক্সপেরিমেন্টাল এক্সপেন্স আপনারা খরচ দেখাতে পারবেন। এটা একটা হিউজ অ্যাডভান্টেজ। এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই 5 ইয়ার্সের আর অ্যামোর্টাইজেশন রিসার্চ টিমের মধ্যে যতজন থাকবে সেইটার হিসাবের উপর হবে। হ্যাঁ, যেমন ধরেন আপনি লেস একটা নতুন প্রোডাক্ট ইনোভেট করতে যাইতেছেন, তার আগে তো এটা রিসার্চের প্রয়োজন হয়, এবং এগুলো কিন্তু হিউজ এক্সপেন্স, লাইক আছে মিলিয়নস অফ কনসালটেন্সি ফার্মকে নিয়োগ দিতে হয়, অনেক কিছু আছে যেটা মিলিয়নস অফ ডলার খরচ হইতো। সেই ক্ষেত্রে এটা পূর্বে 5 ইয়ার্সে আপনার অ্যামোর্টাইজ করতে হইতো, 5 ইয়ার্সে দেখাইতে হইতো ধীরে ধীরে। এখন এটা বলতেছে যে 5 ইয়ার্স না, এটা আপনি ফার্স্ট ইয়ারে আপনি ডিডাকশন নিতে পারবেন। মানে আগে ছিল 5 বছর, পরে 5 বছরেই খরচটা ডিডাকশন নিতে পারবেন ধীরে ধীরে। লেটস সে আপনার 100,000 এক্সপেন্স, রিসার্চ এক্সপেন্স, সেই ক্ষেত্রে 100,000 ডিভাইডেড বাই 5 পার ইয়ার 20,000 আপনি নিতে পারতেন। বাট নাও অ্যাকর্ডিং টু নিউ ল পুরোটাই আপনি খরচ দেখাতে পারবেন, রিসার্চ এন্ড এক্সপেরিমেন্টাল এক্সপেন্স। ইউ ডোন্ট নিড টু ওয়েট 5 ইয়ার্স টু শো দ্য এক্সপেন্সেস। এবং শুধু তাই না, ওরা বলতেছে যে সমস্ত স্মল বিজনেস যাদের গ্রস রিসিভ $31 মিলিয়ন নিচে আছে, সেই ক্ষেত্রে ওরা করতে পারবে কি, শুধু এই বছরই না, প্রিভিয়াস ইয়ারে যারা এরকম 5 ইয়ার্সে খরচগুলো দেখাইছে, তারা 2022 থেকে 2024 পর্যন্ত রেট্রোঅ্যাক্টিভলি তারা ট্যাক্স রিটার্ন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ওই বছরগুলোতে যারা ধীরে ধীরে খরচ যেহেতু ওইটাও তারা একবারে দেখাইতে পারবে অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্নের মাধ্যমে। তার মানে কারেন্ট ইয়ারে তো পারবে নেই, ইভেন ইউ ক্যান গো ব্যাক আনটিল 22 থেকে 2024 পর্যন্ত ট্যাক্স রিটার্ন অ্যামেন্ডিং এর মাধ্যমে রেট্রোঅ্যাক্টিভলি পুরোটাই খরচ দেখাতে পারবেন, যেটা 5 ইয়ার্স অ্যামোর্টাইজেশন পূর্বে করেছিলেন। তো যাই হোক, তারপর হচ্ছে সেকশন 179 এক্সপেন্সেস। এটা আমাদের যারা বিজনেসম্যান আছে, যারা ইভেন্ট ট্যাক্স অপারেটর, এদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। যাই হোক, এই সেকশন 179 এটাও ওয়ান কাইন্ড অফ ডেপ্রিসিয়েশনের মতোই। তো সেই ক্ষেত্রে আপনার এই বিজনেস এক্সপেন্সটা কিন্তু ইনক্রিজ করা হয়েছে। তো যেটা পূর্বে আপনি $1 মিলিয়ন পর্যন্ত খরচ দিতে পারতেন, এবার এটা বাড়িয়ে করা হয়েছে 2.5 মিলিয়ন। মানে তো ডাবলের চেয়ে বেশি। সেকশন 179 আন্ডারে আপনার এখন $2.5 মিলিয়ন পর্যন্ত এক বছরে খরচ দেখাতে পারবেন। শুধু তাই না, এটার একটা ফেজ আউট থ্রেশহোল্ড ছিল, যেটা আগে ছিল 2.5 মিলিয়ন ফেজ আউট থ্রেশহোল্ড ছিল, এটা এবার 4 মিলিয়ন করা হয়েছে। তার মানে এই ফেজ আউট থ্রেশহোল্ড আপনারা 4 মিলিয়ন পর্যন্ত আপনারা এটা অ্যালাউ থাকবে এটা।
তারপর আরেকটা হচ্ছে বিজনেস ইন্টারেস্ট ডিডাকশন। এখন দেখুন এই যে আপনারা তো বিজনেস প্রয়োজন অনেকেই লোন নিয়ে থাকেন, ওয়ার্কিং ক্যাপিটাল লোন আছে, তারপর অনেকে SBA লোন বা অন্যান্য শর্ট টার্ম লং টার্ম নিয়ে থাকেন বিজনেস পারপাসে, বিজনেসকে স্মুথলি অপারেট করার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু এই যে ইন্টারেস্ট ডিডাকশন এটা কিন্তু লিমিটেশন আছে কিন্তু। তার মানে আপনি আনলিমিটেড ইন্টারেস্ট আপনি যত খুশি সেটা কি SBA এর জন্য প্রযোজ্য? এটা যে কোনো লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট ডিডাকশনের ক্ষেত্রে এটা এরা নতুন ক্যালকুলেশনটা ওরা করছে, সেটা হচ্ছে যে আপনার ইন্টারেস্টটা ক্যালকুলেট হবে আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্সেস, ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামর্টাইজেশন। তার মানে আপনার যে বিজনেস আর্নিং থাকবে এটা থেকে ইন্টারেস্ট, তারপরে ট্যাক্সেস বলতে প্রপার্টি ট্যাক্স বা হোয়াটএভার দ্য আদার ট্যাক্সেস, ডেপ্রিসিয়েশন এবং অ্যামর্টাইজেশন বাদ দেওয়ার আগে এই ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতে হয়। এবং এই যে চেঞ্জ ইন্টারেস্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা কিন্তু পার্মানেন্ট, এবং এইটা স্টার্ট হয়েছে ডিসেম্বর 31, 2024 এর পরে। তার মানে এই নতুন নিয়মটা চালু হয়েছে 1 জানুয়ারি 2025 থেকে বলতে পারেন, এবং এটা কিন্তু পার্মানেন্ট চেঞ্জ। তার মানে ইন্টারেস্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে অবশ্যই আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামর্টাইজেশনের ক্ষেত্রে এটা খেয়াল করতে হবে। তারপর আরেকটা নিয়ম হচ্ছে, এটা আগেও ছিল বাট স্টিল আমাকে বলতে হচ্ছে এটাই বছর পার্মানেন্ট করা হয়েছে, যেটা এক্সপায়ার হওয়ার কথা ছিল 2025-এ। এটা হচ্ছে 20% কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন, এটা বলে QBI ডিডাকশন। তার মানে সেকশন 199A এর আন্ডারে আপনারা যারা পাস-থ্রু এন্টিটি ওন করেন, আমাদের সোসাইটিতে কিন্তু অনেকেই আছে দেখবেন এস কর্পোরেশন ওন করে, পার্টনারশিপ আছে, এগুলোর বলে পাস-থ্রু এন্টিটি। পাস-থ্রু এন্টিটি মানে হচ্ছে এদের যে ইনকাম থাকবে, আপনি যদি এস কর্প ওন করেন, পার্টনারশিপ ওন করেন, সেই ক্ষেত্রে ওখানে যদি $10,000 ইনকাম থাকে, দুইজন পার্টনার থাকলে 5,000 করে K1 এর মাধ্যমে পার্সোনাল ট্যাক্স টানা যায়। তো এখন এই যে 20% কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন, তার মানে আপনারা যারা পাস-থ্রু এন্টিটি ওন করেন, এস কর্প, পার্টনারশিপ, আপনাদের যদি পাস-থ্রু থেকে কোনো ইনকাম থাকে, এই ইনকামটার উপরে 20% কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন নিতে পারবেন। তার মানে গেস হোয়াট, আপনার ইনকামটা কিন্তু কমে যাবে 20%, দ্যাট মিনস ইউর প্রফিট উইল বি লেস অ্যান্ড ইউ হ্যাভ টু পে লেস ট্যাক্সেস অন দ্যাট। তো এটা একটা ইম্পর্টেন্ট চেঞ্জ। আর একটা হচ্ছে চাইল্ড কেয়ার বেনিফিট। দেখবেন অনেক এমপ্লয়ার আছে, তাদের যে এমপ্লয়ি আছে তাদের কিন্তু চাইল্ড কেয়ার বেনিফিটও পে করে। তার মানে ধরেন যারা মহিলারা কাজ করে বা মানে তাদের এমপ্লয়ের মধ্যে যাদের বাচ্চা রয়েছে তখন এমপ্লয়ার করে কি এমপ্লয়ীদেরকে চাইল্ড কেয়ার পারপাসে একটা টাকা দেয় মান্থলি, যাতে করে তারা কনভিনিয়েন্টলি বাচ্চাকে ডে কেয়ারে রাখতে পারে এবং এই খরচটা দিতে পারে। এবং দেখেন এই যে এমপ্লয়ার যে চাইল্ড কেয়ার এক্সপেন্স দিতেছে এমপ্লয়িকে, এটা কিন্তু তার বিজনেস ডিডাকশন, তার বিজনেস খরচ হচ্ছে, এবং সেইটা তার বিজনেস যখন ট্যাক্স ফাইল করবে এটা সে খরচ হিসাবে দেখাতে পারবে। এবং এই বছর এটা বাড়ায় করা হয়েছে 150,000। তার মানে যেটা আগে অনেক কম ছিল, এই বছর এটা হিউজ ইনক্রিজ। তার মানে 150,000 পর্যন্ত সে ট্যাক্স দেখাতে পারবে, খরচ দেখাতে পারবে। তার মানে লেটস সে একটা এমপ্লয়ার, লেটস সে তার এমপ্লয়ি আছে 200, তার মধ্যে হয়তো 20 জন বা 40 জন চাইল্ড কেয়ার এক্সপেন্স পে করে। সেইভাবে সে যদি মনে করেন 200,000 পে করে, সে 150,000 পর্যন্ত সে খরচ দেখাতে পারবে। এটা হিউজ বিজনেস এক্সপেন্সেস। তারপরে হচ্ছে চ্যারিটেবল ডিডাকশন, এটা নিয়ে একটু বলতে হয়। যে দেখুন চ্যারিটেবল ডিডাকশন তো জানেন যে অনেক আমরা যেমন পার্সোনালি মস্ক, তারপরে সিনেগাগ, তারপরে হচ্ছে টেম্পল, এগুলাতে যদি আমরা ডোনেট করি, বিজনেসেরও কিন্তু ডোনেট করতে হয়। অনেক সময় বিজনেসরাও এরাও ডোনেট করে। তো সেই ক্ষেত্রে এদের মিনিমাম ডোনেশনটা হবে 1% অফ ট্যাক্সেবল ইনকাম বিফোর চ্যারিটেবল ডিডাকশন ক্যান বি ক্লেম। তার মানে তাদের ক্যালকুলেশনটা হবে এরকম যে ট্যাক্সেবল ইনকাম যা থাকবে সেটার 1% পর্যন্ত চ্যারিটেবল ডিডাকশন দেখাতে পারবে বিফোর ডিডাকশন টেকিং ডিডাকশন ফর দ্য চ্যারিটেবল ডিডাকশন। এই চ্যারিটেবলের ব্যাপারে একটা ব্যাপার হচ্ছে যে সেখানে কি ডকুমেন্টেশন তো ইম্পর্টেন্ট। ডেফিনেটলি, কারণ আমাদের তো অনেকে দান করে বা চ্যারিটি করে যে অনেক সময় ডকুমেন্ট নেন আবার রাখেন। হ্যাঁ, এখন ডকুমেন্টের বিষয় হচ্ছে যে ডেফিনেটলি আপনার যে কোনো বিজনেস এক্সপেন্স ইউ শুড হ্যাভ ডকুমেন্টেশন। কারণ ইন কেস যদি ইফ ইউ গেট অডিটেড, তখন কিন্তু ডকুমেন্ট ছাড়া কিন্তু তখন আপনার কোনো রক্ষা নাই, সেই ক্ষেত্রে পেনাল্টি উইল বি ইম্পোজ। তো সেই ক্ষেত্রে আপনার নট অনলি চ্যারিটেবল, আপনার যে কোনো ডিডাকশনের ক্ষেত্রে ইউ শুড হ্যাভ প্রপারলি বুকস এন্ড রেকর্ডস মেইনটেইন এন্ড ইউ শুড কিপ ইউর ডকুমেন্টেশন ইন কেস অফ অডিটেড। তারপর একটা ইম্পর্টেন্ট বিষয়ের উপরে কথা বলবো, এমপ্লয়ি রিটেনশন ক্রেডিট, এটাকে বলে ERC। এটা কিন্তু বেশ কিছুদিন পূর্বেও হিউজ টপিক ছিল, আবারও এটা বলতে হচ্ছে। IRS কিন্তু আপনি মানে এটা মানে জানবেন যে এই এমপ্লয়ি রিটেনশন ক্রেডিট প্যান্ডামিকের মধ্যে অনেকেই কিন্তু ফ্রডের মাধ্যমে হিউজ টাকা নিয়ে গেছে, এর কাছ থেকে বিলিয়নস অফ ডলার নিয়ে গেছে। এবং বেশ কিছু আপনার কনসাল্টিং ফার্ম, মার্কেটিং ফার্ম আছে, ওরা এত অ্যাগ্রেসিভলি
অ্যাগ্রেসিভলি মার্কেটিং করছে এটার উপরে, এবং লোকজন ইভেন যারা দেখা গেছে কোয়ালিফাইড না তাদেরকেও ফোর্সফুলি অ্যাপ্লিকেশন করে এই টাকাগুলো নিয়ে নিছে। এবং আইআরএস যেটা দে অ্যাওয়্যার অফ ইট, আইআরএস জানে যে ইট ওয়াজ এ হিউজ ফ্রড। তো সেই ক্ষেত্রে আইআরএস কিন্তু কন্টিনিউয়াসলি ওয়ার্নিং দিতেছিল যে হেই, তোমরা যারা ইমপ্রপারলি ইআরসি ক্লেম করেছো, এমপ্লয়ি রিটেনশন ক্রেডিট নিয়েছো, যারা ফ্রডল্যান্ডে নিয়েছো, মেক শিওর তোমরা নিজেরা এই টাকা ফেরত দাও। আদার দেন দ্যাট, আমরা যদি অডিটের মাধ্যমে যদি মানে তোমরা যদি গিলটি ফিল করো বা আমরা যদি ফাইন্ড আউট করতে পারি যে ইট ওয়াজ ইমপ্রপারলি ক্লেম অর ফ্রডল্যান্ডলি ক্লেম, সেই ক্ষেত্রে কিন্তু হিউজ পেনাল্টি উইল বি ইম্পোজ। তার মানে এটা ইনক্লুডিং কোম্পানিকে তো করবেই, তার সাথে ওরা অ্যাড করছে মার্কেটিং কোম্পানি যেগুলো আছে, কনসাল্টিং ফার্ম যারা হেল্প করছে, প্রত্যেকের পেনাল্টির প্রভিশন রাখছে। তার মানে কেউ বাদ যাবে না, হিসাবের মধ্যে আনবে, কেউ বাদ যাবে না। অ্যাকাউন্টেবিলিটির তার মধ্যে। মানে দেখেন, এজ এ বিজনেস ওনার আপনাকে তো পেনাল্টি করবেই, ইভেন এটা করতে গিয়ে যারা হেল্প করছে তাদেরকেও পেনাল্টি করবে। আচ্ছা, তা আচ্ছা গেল। এখন 2020 থেকে কিন্তু এটা শুরু হয়েছে, ওরা 2020 এবং 2021 এর ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত দে অলরেডি ফিনিশড, আইআরএস অলরেডি অডিটের মধ্যে নিয়ে আসছে। এখন তাদের কনসার্ন হইলো 2021 এর থার্ড কোয়ার্টার, এইটা হচ্ছে এখন ধরবে। তার মানে তারা বলতেছে যে অনেক কনসাল্টিং ফার্ম, তারপরে হচ্ছে মার্কেটিং কোম্পানি যারা অ্যাগ্রেসিভলি এই যারা মার্কেটিং করেছেন, যারা ইমপ্রপারলি, যারা ফ্রডল্যান্ডলি যারা এমপ্লয়ি রিটেনশন ক্রেডিট ক্লেম করেছেন 2021 এর থার্ড কোয়ার্টারে, তারা স্পেসিফাই করছে যারা 2021 এর থার্ড কোয়ার্টারে তারা এই ফ্রডল্যান্ডলি ক্লেম করছেন, আপনাদের জন্য হিউজ পেনাল্টি আসতেছে। তার মানে ইউ শুড বি কেয়ারফুল অ্যান্ড অ্যাওয়্যার অফ দিস। এবং আরেকটা বলি যে কেন 2021 তারা এখন ফোকাস করতেছে, যে দেখুন একটু প্রসঙ্গত বলতে হয় 2020-তেও কিন্তু এটা ছিল। তার মানে 2020-তে যারা এমপ্লয়ি রিটেনশন ক্রেডিট ক্লেম করেছিল, ওটা কিন্তু ওরা ক্লেম করেছিল এমপ্লয়ার যে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সেস ওইটার এগেনস্টে। তার মানে এমপ্লয়ার যখন এমপ্লয়ীদেরকে পে করে, দুই ধরনের ট্যাক্স, অনেক ট্যাক্স আছে, তার মধ্যে সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার ট্যাক্স হচ্ছে মানে এই দুই টাইপের ট্যাক্স হচ্ছে এটার এগেনস্টে যায়। 2020-তে যখন ওরা এমপ্লয়ি রিটেনশন ক্রেডিট ক্লেম করেছে, তখন ক্লেম করেছিল তাদের যে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স ছিল এটার এগেনস্টে। আচ্ছা, এবং 2021-এ এটা ছিল 2020 পুরো 4টা কোয়ার্টার, এবং 2021 এর ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত তারা সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সের এগেনস্টে এটা ক্রেডিটটা ক্লেম করেছে এমপ্লয়াররা। বাট 2021 এর যে থার্ড কোয়ার্টার, কেন তাদের কনসার্ন, এইটা ওরা ক্লেম করেছে মেডিকেয়ার ট্যাক্সের এগেনস্টে। আচ্ছা, এবং আইআরএস এর কনসার্ন হচ্ছে এখন 2021 থার্ড কোয়ার্টার, যারা এই থার্ড কোয়ার্টারের এমপ্লয়ি রিটেনশন ক্রেডিট মেডিকেয়ার ট্যাক্সের এগেনস্টে অ্যাডজাস্টমেন্ট নিয়েছেন। মানে সেটা কি 2020 এর থার্ড কোয়ার্টার, এর পরে থার্ড কোয়ার্টারটা এখন তাদের শুধু কনসার্ন থার্ড হচ্ছে কোয়ার্টারটা 2021 এর থার্ড কোয়ার্টার। এবং কি নিয়ম এরা মানে নতুন নিয়ম বলতেছে, আমরা একটু আপনার থেকে নিয়মগুলো শুনবো। আমাদের একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা প্রশ্নটা নিয়ে আবার আপনার কাছে আসছে। দর্শক কে আছেন, আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি ভাইয়া, আমি মামুন বলছি ব্রুকলেন থেকে। আমি জানতে চাইছিলাম দাদার কাছে যে আমরা যারা 22 থেকে এখন পর্যন্ত ওই সেলফ এমপ্লয়মেন্টে যারা আছি 1099 এখনো কোনো সুযোগ সুবিধা আছে নাকি যারা আমরা আগে পাই নাই আর কি? আপনি কত সাল থেকে বলছেন? আমরা শুরু করছি 22 থেকে 22 থেকে এখন পর্যন্ত সেলফ এমপ্লয়মেন্ট 1099। আচ্ছা, এখনো কোনো সুযোগ সুবিধা আছে নাকি ওই যে আগে ওই যে যেটা ছিল আর কি 2021 এর এখনো কোনো সুযোগ সুবিধা আছে নাকি, কোনো বেনিফিট আছে? আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের অতিথি উত্তর দিবে। দাদা শুনলেন আপনি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। তার মানে আপনি সেলফ এমপ্লয়েড পারসন, আপনি 1099-এ জব করেন, তো সেই ক্ষেত্রে আপনার কোয়েশ্চেন হচ্ছে যে আপনার কোনো এডিশনাল কোনো বেনিফিট আছে কিনা। হ্যাঁ, ডেফিনেটলি যারা সেলফ এমপ্লয়েড পারসন আছেন, ডেফিনেটলি আপনাদের জন্য এই বছর ট্যাক্স বেনিফিট আছে। তবে আমি ইন জেনারেল আলোচনা করব। যেমন ধরেন এই 1099-এর ক্ষেত্রে যে যারা ট্যাক্সি অপারেটর আছে, যারা আপনাদের কিন্তু এই বছর যে টিপস যে পাবেন, যারা বিশেষ করে ইয়েলো ট্যাক্সি আছে তারা কিন্তু টিপসের পান। তো সেই ক্ষেত্রে কিন্তু এই টিপসের উপরে আপনাদেরকে এবছর কোনো ট্যাক্স দিতে হবে না, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। যেমন যারা W2-তে জব করে তাদের টিপস যেমন $25,000 পর্যন্ত ইউ ডোন্ট নিড টু পে এনি ট্যাক্সেস, ঠিক তেমনি আপনাদের ক্ষেত্রেও সেম রুলস উইল বি অ্যাপ্লিকেবল। তো এই গেল আপনাদের টিপসের ক্ষেত্রে। তারপর আপনাদের ওই যে একটু আগে বিজনেস ট্যাক্সের ব্যাপারে যেটা বলতেছিলাম, আপনার যদি নতুন গাড়ি থাকলে যারা ট্যাক্সি অপারেটর আছেন 100% বোনাস ডেপ্রিসিয়েশন নিতে পারবেন। আপনার কি বলে ইনকামটা হিউজ কমে আসবে ফার্স্ট ইয়ারেই, যেটা আগে 5 ইয়ার্সে আপনারা
আপনারা খরচ দেখাতে পারতেন। তারপরে যে 20% কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন, আপনারা যারা সেলফ এমপ্লয়েড, একটু আগে যে ভদ্রলোক যে বলছেন, আপনারা কিন্তু আপনাদের ইনকামের উপর যে ইনকাম থাকবে তার থেকে 20% কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশনও পাবেন। তারপরে আরেকটা হচ্ছে এই দুইটা তো পাবেনই, তারপরে আপনার টিপস ওভারটাইমের কথা, তো ওভারটাইম তো আর আপনার ইয়েতে থাকবে না। তারপর আপনাদের আরেকটা সুবিধা হচ্ছে বিজনেস মিল। আপনি যেহেতু সেলফ এমপ্লয়েড বলেছেন, আপনারা কিন্তু বিজনেস মিলও ডিডাকশন নিতে পারবেন আপনাদের ট্যাক্স রিটার্নে। তবে বিজনেস মিল হচ্ছে, আমি বলতেছি যে বিজনেস মিলের ক্ষেত্রে কিছু স্পেশাল কন্ডিশন আছে। আবার সেটা হচ্ছে কি যে আপনার এমপ্লয়ারের কনভেনিয়েন্সের জন্য অন সাইটে যদি কোনো বিজনেস মিল এমপ্লয়ার প্রোভাইড করে, যেমন লেটস সে আপনি আপনার এমপ্লয়ি আছে, আপনার এমপ্লয়ীদের সুবিধার জন্য যদি অন সাইটে কোনো মিল প্রোভাইড করেন, অথবা আপনার বিজনেসটা কি বলে এই ইটিং ফ্যাসিলিটিস আছে মানে অপারেট করেন, যেমন রেস্টুরেন্ট যারা আছে তাদের মিল কিন্তু ডিডাক্টেবল না। বাট আপনি যদি বিজনেস পারপাসে কোনো ক্লায়েন্ট, ভেন্ডর, হ্যাঁ, বা ওই সমস্ত কারণে যদি আপনি মিল পারপাসে, বিজনেস পারপাসে খরচ করেন, সেইগুলো 50% ডিডাক্টেবল। আর যেগুলো ইনফ্রিকুয়েন্ট এবং রিক্রিয়েশনাল বা সোশ্যাল অ্যাক্টিভিটিস পারপাসে যদি খরচ করেন, এটা 100% ডিডাক্টেবল। তো এইটা গেল মিলের ডিডাকশন পাবেন। তারপর যারা সেলফ এমপ্লয়েড আছেন, আপনি সল ডিডাকশন পাবেন। সল ডিডাকশনটা তো এটা আপনি জানেন, আপনি যদি বাড়ি ওন করেন, লেটস আপনি 1099 জব করেন, আপনি বাড়ি ওন করেন, সেই ক্ষেত্রে কিন্তু এবার আইটেমাইজ ডিডাকশন আপনার জন্য হিউজ বেনিফিট অপেক্ষা করতেছে, যেটা গত বছর আপনার সিটি, স্টেট ট্যাক্সেস, সেলস ট্যাক্স এবং প্রপার্টি ট্যাক্স অল টুগেদার যে ডিডাকশন মানে পেয়েছেন আপনারা $10,000, এটা কিন্তু এবার $40,000। তো ইটস এ হিউজ ডিফারেন্স। তার মানে আপনার এই বছর সিটি, স্টেট, সেলস ট্যাক্স এবং প্রপার্টি ট্যাক্স অল টুগেদার 14,000 ডিডাকশন পাবেন। তো এই হচ্ছে আপনাদের মানে বিজনেসের বেনিফিট। এছাড়াও আপনার হোম অফিস, যদি আপনার যারা স্মল বিজনেস ওনার আছেন, যদি হোম অফিস বাসায় থেকে কাজ করেন, হোম অফিস ডিডাকশন নিতে পারবেন। তো এই সমস্ত সুবিধা তো আছে। এবং এতগুলো কথা বলার অর্থ একটাই, যে এই সমস্ত বিষয়গুলো যদি আপনার ট্যাক্স রিটার্নে যদি আপনি ইনকর্পোরেট করেন, তাহলে হবে কি আপনার প্রফিটটা কমে আসবে। আপনি যদি প্রপারলি এগুলা মানে ক্লেম করেন, সেই ক্ষেত্রে আপনার প্রফিটটা কমে আসবে। আর প্রফিট কমে আসলে গ্যাস হোয়াট, আপনার ট্যাক্সটাও কমে আসবে। ট্যাক্স কমে আসা মানে কি, আপনার রিফান্ডটা বাড়বে। আপনার যদি কোয়ালিফাইং চিলড্রেন থাকে 17 ইয়ার্স, লাইবিলিটিস কমে যাওয়া মানে তো তার জন্য সুবিধা, তখন আপনার রিফান্ডটা ম্যাক্সিমাইজ হবে আপনার। কিন্তু দাদা একটা প্রশ্ন, যদি আমাদের ব্যবসায়ীদের অনেকেই কিন্তু এই কোভিডের পরে এসবিএ লোন, পিপিপি লোন এগুলো নিয়েছিল, তো সেখানে তাদের ইন্টারেস্টের উপরে কি কোনো সুযোগ থাকবে? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন, এটা খুবই প্রাসঙ্গিক। তাই ডেফিনেটলি দেখুন যে আপনারা কিন্তু অনেকেই এসবিএ লোন কিন্তু নিয়েছেন, অনেকেই নিয়েছেন। এবং এই এসবিএ লোন কিন্তু আনফরচুনেটলি অনেকেই জানেনও না আসলে পে কিন্তু করতেছেন। অলমোস্ট অনেকেই মানে সবাই শুরু হয়ে গেছে, অনেকের পে করা শুরু হয়ে গেছে। এবং মোস্ট অফ দা টাইম এই যে পে করতেছে, তারা কিন্তু শুধু ইন্টারেস্টে পে করতেছে, প্রিন্সিপাল কিন্তু এখন নিচ্ছে না খুব একটা। আচ্ছা, তার মানে যা পে করতেছে পুরোটা ইন্টারেস্ট। এবং আপনাদের কিন্তু উচিত হবে যখন ট্যাক্স ফাইল করবেন, আপনার সিপিএ বা ট্যাক্স প্রিপেয়ার যারা আছে, অবশ্যই আপনারা 2025-এ কত এসবিএ লোনের ইন্টারেস্ট পে করছেন। শুধু এসবিএ লোন না, ইভেন যদি আপনার কোনো কার লোন থাকে, এই যে ট্যাক্সি অপারেটর, বারবার উদাহরণ দিচ্ছি, যারা ট্যাক্সি অপারেটর, আপনাদের যদি কার লোন থাকে, এই কার লোনের ইন্টারেস্টও কিন্তু ডিডাক্টেবল। এবং আপনার ইনকাম থেকে এটা সরাসরি বাদ যাবে এবং আপনার ইনকামটা কিন্তু কমে আসবে। এবং এটা জেনুইন ডিডাকশন। তার মানে আপনারা সবাই এসবিএ লোনের ইন্টারেস্ট, ইভেন যদি কোনো গাড়ির লোনের ইন্টারেস্ট থাকে, যারা মেডেলিয়ান ওন করেন, যদি মেডেলিয়ানের ইন্টারেস্ট থাকে, এগুলো কিন্তু সব ডিডাক্টেবল বিজনেস এক্সপেন্স। তার মানে এটা তো হিউজ একটা অপরচুনিটি, কারণ আপনি ইন্টারেস্টের উপরেও আপনি ডিডাক্টেবল পাচ্ছেন, সেটা একটা। দাদা, আমরা আলোচনা করব, আমরা যে জায়গায় ছিলাম, আপনি বিজনেস ট্যাক্স ফাইলিং এর কিছু বিষয় নিয়ে কথা বলছেন। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর এসে আমরা বাকি আলোচনা করব। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না। বিরতির পর ফিরে এসে বিজনেস ট্যাক্স ফাইলিং এ আরো যে নানা দিক রয়েছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আমাদের অতিথি সেগুলো উত্তর দিবে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। দাদা, আমরা বিরতির আগে যে মানে আপনি ব্যবসায়িক ট্যাক্স ফাইলিং এর অনেকগুলো ব্যাপার বলছিলেন, আসলে তারপরে তো এমপ্লয়ি যে ইআরসি ব্যাপারে বলছিলেন, কিন্তু ইআরসি ব্যাপারে আমি শুনবো, তার আগে আমি একটু ছোট্ট করে একটু ইনক্লুড করতে চাই। ব্যবসায়ী মানে তো আমরা মনে করি যে অনেক বড় ব্যবসায়ী, কিন্তু আমাদের এই কমিউনিটিতে কিন্তু ছোট ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে। যেমন অনলাইনে অনেকে কাপড় চোপড় বিক্রি করছেন, আবার খাবার বিক্রি করছেন, আবার ফুড ভেন্ডর রয়েছে, আবার মানে ব্যবসায়ীকে তো রাস্তায় ফুটপাতে যারা বিক্রি করে, মানে
এরা প্রত্যেকই মানে আপনি কি বলছেন 1099 এর আন্ডারে যারা আসবে সবাই ইভেন 1099 না পেলেও যারা মানে ছোটখাটো বলেন বড় যারাই বিজনেসের সাথে জড়িত সবাই এই বিজনেসটা, তার মানে আপনার এই সুবিধাগুলো সব মানে যারা একদম যেই ধরনের ব্যবসা হোক না কেন, একদম বড় ব্যবসা থেকে ক্ষুদ্র ব্যবসা সবাই এটার সঙ্গে যুক্ত। দাদা যে জায়গায় ছিলেন ইআরসির ব্যাপারটা বলছিলেন আপনি। ইআরসি যে এমপ্লয়ি রিটেনশন ক্রেডিট নিয়ে বলতেছি যে আইআরএস তো অনেক হুমকি দিচ্ছে যে পেনাল্টি করবে, এই সে অলরেডি করছে, অনেকে হিউজ পেনাল্টি অলরেডি তারা করছে 2020 এবং 2021 ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার। এখন তাদের কনসার্ন হচ্ছে 2021 থার্ড কোয়ার্টার। এখন থার্ড কোয়ার্টারে দেখেন এই পেনাল্টি করার জন্য দেখেন আইআরএস সুপ্রিম অথরিটি তারা কিন্তু তারা যে কোনো ল দে ক্যান মেক ফর দেয়ার কনভেনিয়েন্ট, যেটা আমাদের জন্য না। তো দেখুন আইআরএস যে অডিট করে এটারে বলে স্ট্যাচু লিমিটেশন আছে। স্ট্যাচু লিমিটেশন হচ্ছে আইআরএস কিন্তু অডিট মানে নর্মালি আমরা যেমন 3 ইয়ার্স আমাদের স্ট্যাচু লিমিটেশন, তার মানে আমরা ট্যাক্স রিটার্নে কোনো ভুলভ্রান্তি করলে আমরা 3 বছর ব্যাকে গিয়ে অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন করে এগুলো ঠিক করতে পারি। আইআরএস এর ক্ষেত্রে এই নর্মাল সার্কামস্ট্যান্সেস আইআরএস অডিট করতে পারে, দে কুড গো ব্যাক আপ টু 3 ইয়ার্স। তার মানে 3 ইয়ার্স হচ্ছে স্ট্যাচু লিমিটেশন, ফাইল অ্যামেন্ডমেন্ট বলুন এবং আইআরএস এর অডিট বলুন। কিন্তু কোনো কারণে যদি ফ্রডল্যান্ড কোনো বিষয় থাকে, ফ্রডল্যান্ড ট্যাক্স রিটার্ন বলেন বা জালিয়াতির কোনো বাংলা যেটা তথ্য মিসলিডিং বা ফ্রডল্যান্ড যাই বলেন, তখন কিন্তু আইআরএস এর স্ট্যাচু লিমিটেশনটা কিন্তু ওই 3 ইয়ার্স এ লিমিটেড না। যেমন এই যে এমপ্লয়ি রিটেনশন ক্রেডিট আইআরএস কি করেছে দেখেন, যেহেতু ওরা জানে যে প্রচুর ইমপ্রপারলি ক্লেম করা হয়েছে, ফ্রডের নেওয়া হয়েছে, মিসলিডিং তথ্য দেওয়া হয়েছে, সেই জন্য ওরা করছে কি হিসাবে কিন্তু 2021 দে ক্যানট অডিট নাও, কারণ ইটস পাস বাই মোর দেন 3 ইয়ার্স। সেই ক্ষেত্রে ওরা করছে কি দেখেন এই 2021 এর থার্ড কোয়ার্টার জন্য তারা এটাকে 6 ইয়ার্স বাড়িয়ে দিয়েছে স্ট্যাচু লিমিটেশন। আচ্ছা, আগে যেটা 3 বছর ছিল, যেটা 3 বছর ছিল। দেখেন ওরা সবই পারে, তার মানে আইআরএস এখন এই 2021 কে ধরার জন্য তাদের স্ট্যাচু লিমিটেশন ইনক্রিজ করছে 6 ইয়ার্স। তার মানে দে ক্যান অডিট নাও 2021। এবং যারা এই যে ফ্রডলেন্টলি যারা ক্লেম করছেন বা মিসলিডিং ইনফরমেশন দিচ্ছেন, প্রত্যেকেরটা কিন্তু রেট্রোঅ্যাক্টিভলি তারা ডিসঅ্যালাউ করবে এবং পেনাল্টি করবে। এখন পেনাল্টি প্রভিশন আসতেছি। এখন দেখুন এই যে আইআরএস যে এবং ওই যে স্ট্যাচু লিমিটেশন যেটা 6 ইয়ার্স যে বাড়াইছে, শুধু তাই না, তার মানে বলতেছে যে ঠিক আছে ইভেন যারা ট্যাক্স পেয়ার আছেন, যারা কোম্পানি ওন করেন বা যারা এরকম এমপ্লয়ি রিটেনশন ক্রেডিটের জন্য যে ওয়েজেস পে করছেন, এটা কিন্তু তাদের খরচ। সেই ক্ষেত্রে আইআরএস বলতেছে আমরা যেমন 6 ইয়ার্স ওইটাকে ইনক্রিজ করেছি অডিট করার জন্য, ঠিক আপনাদেরও যারা মনে করেন ট্যাক্স রিটার্নে প্রপারলি ওয়েজেসটা খরচ দেখান নাই ফর সাম রিজন, অনেকে আবার দেখা গেছে পেনাল্টির কারণে টাকা ফেরত দিতে হয়েছে 2021-এ। তাই আইআরএস বলতেছে ঠিক আছে তোমরা যারা প্রপারলি ওয়েজেসটা খরচ ট্যাক্স রিটার্নে দেখাইতে পারো নাই, তোমাদের টাকা ফেরত দিতে হয়েছে পেনাল্টির কারণে বা পার্শিয়ালি বা ফুললি ফেরত দিছো, রিফান্ড করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে তোমরাও যারা এই যে অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন যে 3 ইয়ার্স স্ট্যাচু লিমিটেশন, ওরাও এটাও বাড়াইছে, বলতেছে নো ইউ ক্যান গো ব্যাক আনটিল 2021। এবং সেই ক্ষেত্রে তোমরা যদি পার্শিয়ালি অথবা ফুললি টাকাটা ফেরতও দিতে হয় অডিটের কারণে, সেই ক্ষেত্রে তোমরা এটা খরচ ঠিকই দেখাইতে পারবা। তার মানে আইআরএস বলতেছে যে আপনি 2021 যদি কোনো কারণে ওই খরচটা না দেখান, এমপ্লয়ি ওয়েজেস যেটা পে করছেন এটার উপরে তো ক্রেডিট আসছে, আইআরএস বলতেছে ইউ ক্যান গো ব্যাক আপ টু 2021। সুযোগ দিচ্ছে যে অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন করে আপনি এটাকে খরচটাও ক্লেম করতে পারবেন। দাদা আমাদের একজন দর্শক আছে, আমরা আরো আলোচনা করব, দর্শকের প্রশ্নটা নিয়ে আসছে। ঠিক আছে দর্শক কে আছেন নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলুন। আমি ইউনুস বলছিলাম লং আইল্যান্ড থেকে। আচ্ছা হ্যাঁ বলুন। আমার প্রশ্ন হলো যে যারা সিনিয়র সিটিজেন তাদের বাড়ির ট্যাক্সের উপর কোনো সুবিধা আছে কিনা? আচ্ছা, মানে সিনিয়র সিটিজেনদের বাড়ির ট্যাক্সের উপর সুবিধা আছে কিনা আপনি জানতে চাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে আমরা যদিও বা সিনিয়র সিটিজেনদের সুবিধা নিয়ে বেশ কিছু পর্ব করেছি, আপনারা চাইলে আপনি আমাদের ইউটিউবে গিয়ে সেগুলো দেখতে পারেন। আবার দাদা আপনি যদি একটু উত্তর দিতেন। হ্যাঁ ধন্যবাদ ইউনুস সাহেব। যাই হোক এই সিনিয়র সিটিজেনের এটাকে বলে প্রপার্টি ট্যাক্স ক্রেডিট। তার মানে আপনারা যারা 65 ইয়ার্স এন্ড ওল্ডার আছেন, যারা বাড়ি ওন করেন, আপনাদের কিন্তু হিউজ প্রপার্টি ট্যাক্স পে করতে হয়। যে সিটির মধ্যেই কিন্তু একটা ওয়ান ফ্যামিলি হাউসের ট্যাক্স আছে অলমোস্ট 5,000 6,000, মাল্টি ফ্যামিলি আরও বেশিতে। যাই হোক মূল কথা হচ্ছে যে আপনারা যারা 65 ইয়ার্স এন্ড ওল্ডার বাড়ি যদি ওন করেন, আপনাদের জন্য এই প্রপার্টি ট্যাক্সের 50% পর্যন্ত ছাড়ের ব্যবস্থা আছে। তার মানে লেটস সে আপনার প্রপার্টি ট্যাক্স যদি 7,000 হয় অ্যাপ্রক্সিমেটলি, আপনাকে পে করতে হবে অনলি 3,500। এটা কিন্তু নট অনলি ফর 1 ইয়ার্স, রেস্ট অফ ইউর লাইফ ইটস এ হিউজ সেভিং। তার মানে এভরি ইয়ার যদি আপনি 3,500 সেভ করেন, ইটস এ হিউজ বেনিফিট। কিন্তু কন্ডিশন হচ্ছে দেখুন এই বেনিফিটগুলো কিন্তু সাবজেক্ট টু ইনকাম
ইনকাম লিমিটেশন, আপনার ইনকাম থাকতে হবে 50,000 এর নিচে। এবং আরেকটা মজার বিষয়, যদি আপনি জয়েন্ট ওনার থাকেন, লেটস সে আপনি বাড়িটা ওন করেন, লেটস সে আপনার ছেলে মেয়ে 2-3 জন ওনার আছেন, কো ওনার আছে, সেই ক্ষেত্রে কিন্তু সবার 65 থাকার দরকার নেই। আচ্ছা, একজনের 65 ইয়ার্স হইলেই তখন কিন্তু আপনারা এই প্রপার্টি ট্যাক্স রিবেটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এগেইন ইনকাম লিমিটেশন হচ্ছে লেস দেন 50,000, এজ লিমিটেশন হচ্ছে 65 এন্ড ওল্ডার। সেই ক্ষেত্রে আপনারা যদি কোয়ালিফাই করেন, ডেফিনেটলি আপনারা 50% পর্যন্ত প্রপার্টি ট্যাক্স রিবেট পাবেন। এবং এইটার অ্যাপ্লিকেশন ডেডলাইন কিন্তু মার্চ 15 এর মধ্যে যারা অ্যাপ্লাই করবেন এই 2026 এর জন্য আপনারা প্রপার্টি ট্যাক্স রিবেট পাবেন। আর যারা মার্চের পরে অ্যাপ্লাই করবেন 2027 এর জন্য, তো ওনার 6 এর বেনিফিটটা পাবেন না। আর এটা কি আপনি বলছেন লাইফ টাইম, বাড়ি যতদিন আছে লাইফ টাইম, এবং নেক্সট ইয়ার গুলাতে ওয়ান্স ইট ইজ অ্যাপ্রুভ দেন আপনাকে অ্যাপ্লাই করতে হবে, জাস্ট রিসার্টিফিকেশন এভরি ইয়ার। তার মানে একবার অ্যাপ্রুভ হয়ে গেলে সেটা কন্টিনিউ চলতেই থাকবে, রিসার্টিফিকেশন শুধু ইনকামটা দেখবে ওরা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা যে জায়গায় ছিলাম, ধন্যবাদ। এখন আসতেছি পেনাল্টি। এই যে ইআরসি নিয়ে সেম এমপ্লয়ি রিটেনশন ক্রেডিট নিয়ে কথা বলতেছে। এখন আসেন পেনাল্টি। বলতেছে এরকম যে এখন কোম্পানির পেনাল্টি করতে হবে। যারা থার্ড কোয়ার্টার 2021 যারা এরকম ইমপ্রপারলি এমপ্লয়ি রিটেনশন ক্রেডিট ক্লেম করেছেন, নিয়েছেন, আপনাদের জন্য 20% পেনাল্টি করবে। তার মানে যে বেনিফিটটুকু আপনারা নিয়েছেন 20, মানে এই বেনিফিট তো ফেরত দিবেনই, অন টপ অফ দ্য 20% তারা পেনাল্টি করবে। এবং এই পেনাল্টিটা অ্যাসেস হবে অনলি যারা জুলাই 4, 2025 এর পরে যারা এটা ক্লেম করেছেন। তার মানে যারা জুলাই 4, 2025 এর পরে ওই এই যে এমপ্লয়ি রিটেনশন ক্রেডিট ক্লেম করেছেন ইমপ্রপারলি, আপনাদের জন্য 20% পেনাল্টির প্রভিশন রাখছে, পেনাল্টি মানে সব মিলে। তারপর হচ্ছে এখন এটা হচ্ছে কোম্পানির পেনাল্টি। এখন হচ্ছে যারা কনসাল্টিং ফার্ম, কনসালটেন্ট এবং যারা মার্কেটিং করেছেন তাদের পেনাল্টির প্রভিশন কি? এখন মানে এই কাজে সহায়তাকারীকেও পেনাল্টি করবে, তাকেও পেনাল্টি করবে, কারণ ওরাই তো ইনফ্লুয়েন্স করছে, মানে টাকা দেখে। তখন আইআরএস বলতেছে যারা কনসালটেন্ট আছেন, যারা কনসাল্টিং ফার্ম আছেন, ইভেন যারা অ্যাগ্রেসিভলি মার্কেটিং করেছেন, আপনাদের জন্য এই থার্ড কোয়ার্টার 2021 যাদেরকে ইমপ্রপার ফাইলিং এ সহায়তা করেছেন, আপনাদের জন্য পেনাল্টির প্রভিশন আছে, আপনাদেরকে পেনাল্টি করবে। তবে অ্যামাউন্টটা বলে নাই। এবং সেই ক্ষেত্রে আপনাদের পেনাল্টিও অ্যাসেস হবে আপনারা যাদেরকে জুলাই 4, 2025 এর পরে যাদেরকে অন্যায়ভাবে আপনারা হেল্প করেছেন এই টাকাটা নেওয়ার জন্য, শুধু স্পেসিফিক্যালি ওই পিরিয়ডের জন্য পেনাল্টি অ্যাপ্লাই হবে কনসাল্টিং ফার্ম এবং মার্কেটিং যারা আছেন। তো এই হচ্ছে এমপ্লয়ি রিটেনশন ক্রেডিটের আপডেট। তার মানে ইউ শুড বি কেয়ারফুল যারা 2021 এর থার্ড কোয়ার্টারে যারা এমপ্লয়ি রিটেনশন ক্রেডিট ক্লেম করেছেন ইমপ্রপারলি। আচ্ছা, এখন আলোচনা করব কোয়ালিফাইড স্মল বিজনেস স্টক, এই যে স্টক মার্কেটের। আচ্ছা, সেই জায়গাটাতে আমরা যাবো। তার আগে আমার একটা প্রশ্ন, যে আমাদের তো অনেকেই ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, অনেকে ব্যবসা খারাপের কারণে বছরে মাঝামাঝি সময় বন্ধ করেছে, বা শুরুতে করেছে, বা এখন করছে। যাদের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে তারা কি ট্যাক্স ফাইলে এটা উল্লেখ করতে হবে, বা তাদেরকে কি বিজনেস ট্যাক্স ফাইল করতে হবে নাকি? এখন দেখেন ব্যবসা বন্ধ হয়ে গেছে মিন এই না যে আপনাকে ফাইল করতে হবে না। এখন দেখুন যে আপনি যদি কোনো কোম্পানি ফর্ম করে বিজনেস করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা আপনার প্রশ্নটা কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা অনেকেই জানে না আমাদের কমিউনিটিতে। অনেকেই ভাবে যে বিজনেস ইজ ক্লোজ, আর কি আর কিছুই করতে হবে না, নিশ্চিন্তা তারা ঘুরতেছে খাইতেছে, তারা ট্যাক্স ফাইলও করে না। কিন্তু নো, আপনাকে কিন্তু প্রপারলি, কারণ দেখেন এই কোম্পানিগুলো যখন ফর্ম করছেন কোম্পানি অ্যাক্ট অনুসারে কিন্তু আপনার এগুলো ফর্ম হয়েছে, এবং এগুলোর জন্য কিন্তু পেনাল্টি প্রভিশন আছে। তার মানে আপনি যদি বিজনেস বন্ধ করে দেন ভালো কথা, আপনাকে প্রপারলি এগুলো ক্লোজ করতে হবে। কারণ যেমন দেখুন আপনি যে একটা কোম্পানি ফর্ম করেছেন যেটা ক্যালেন্ডার ইয়ার কোম্পানি, খেয়াল করেন, এখন আপনার এই লেটস আপনার বিজনেস বন্ধ হয়ে গেছে 2025 এর মার্চে বন্ধ হয়ে গেছে বা এপ্রিলে বন্ধ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই কোম্পানিটা কিন্তু যেহেতু ক্যালেন্ডার ইয়ার, আপনার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপনার ইয়ার, তা আপনি করবেন কি এই যে মার্চে যদি বন্ধ হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3 মাসের অ্যাক্টিভিটিস দিয়ে আপনাকে ফাইল করতে হবে। 3 মাসের অ্যাক্টিভিটিস দিয়ে আপনাকে ফাইল করবেন, যা রেভিনিউ আছে দিবেন, যা 3 মাসের খরচ দেওয়ার পরে যা বেনিফিট, যদি প্রফিট থাকে ট্যাক্স দিবেন, লস থাকলে আপনার ট্যাক্স দিতে হবে না। বাট ইউ হ্যাভ টু প্রপারলি ফাইল দ্য ট্যাক্স রিটার্ন। শুধু তাই না, এই ট্যাক্স রিটার্ন ফাইল আপনার কিন্তু ফাইনাল রিটার্ন মার্ক করতে হবে যে হেই দিস ইজ মাই ফাইনাল ট্যাক্স রিটার্ন আমার। তার মানে তারপরে আপনারা ট্যাক্স রিটার্নের বাধ্যবাধকতা থাকবে না। আচ্ছা, আপনি মানে ট্যাক্স ডিপার্টমেন্টকে জানিয়ে দিবেন, আইআরএস কে নোটিস মানে নোটিফাই করতে হবে যে দিস ইজ ইওর ফাইনাল ট্যাক্স রিটার্ন, বিজনেস ইজ ক্লোজ। তখন আইআরএস করবে কি, যখনই দেখবে ফাইনাল ট্যাক্স রিটার্ন মার্ক করা, তখন আইআরএস ঠিকই বুঝবে যে দিস বিজনেস নো লঙ্গার এক্সিস্ট। তখন তারা করবে কি, ফাইনাল রিটার্নটা পাওয়ার পরে তারা দেখবে আপনার কোনো লাইবিলিটিস আছে কিনা। যদি লাইবিলিটিস থাকে এগুলো দেওয়ার জন্য বলবে। যখন লাইবিলিটি
ফর্মালিটিগুলো দিবেন তখন তারা ইন্টেন্ট টু ডিজলিউশন তারা একটা ফর্ম একটা সার্টিফিকেট দিবে, তার মানে আপনি এখন ডিজলভের জন্য প্রসিড হইতে পারেন। ডিজলভও কিন্তু অটোমেটিক না, অনেকে ভাবে কি এই ফাইনাল ট্যাক্স রিটার্ন করলেই বুঝি সব শেষ, কোম্পানি ডিজলভ হয়ে গেল। নো, যখন আপনি ইন্টেন্ট টু ডিজলিউশনের ফর্মটা পাবেন দেন ইউ হ্যাভ টু ফর্মালি প্রসিড ফর দ্য ডিজলিউশন। তখন দ্যার ইজ এ স্পেসিফাইড ফর্ম আছে, এগুলো আপনাকে ফিল আপ করে তাদের ফি আছে, ফি দেওয়ার মাধ্যমে তখন ফাইনালি যখন ডিজলিউশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন তারা সব কিছু রিভিউ করবে, করার পরে যখন দেখবে নো ট্যাক্স ডিউ ডিজলিউশন ফাইল করুন তখন তারা আপনাকে সার্টিফিকেট ইস্যু করবে। ওয়ান্স ইউ গেট দ্য ডিজলিউশন সার্টিফিকেট দেন ইটস কমপ্লিটলি ক্লোজ, বিফোর দেন স্টিল অ্যাক্টিভ। শুধু তাই না, রিলেটেড যদি আপনার সেলস ট্যাক্স থাকে ওইগুলো প্রপারলি ক্লোজ করতে হবে এই মার্চে। তারপর যদি আপনার পেরোল থাকে এইগুলো ফাইনাল রিটার্ন সাবমিটের মাধ্যমে পেরোল ক্লোজ করতে হবে। এবং আপনি যদি এগুলো না করেন কনসিকুয়েন্স উইল বি এগুলো পেনাল্টি উঠতেই থাকবে। না, তার মানে হচ্ছে যে এখানে আমেরিকাতে যেটা ট্যাক্সের বা বিজনেসের ব্যাপারে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সবকিছু ডকুমেন্টেশন। আপনি কি মানে এমন না যে আপনার ইচ্ছে হলে ব্যবসা বন্ধ করে দিলেন, আপনি বাসায় ঘুমাই থাকবেন। ছোট্ট একটা উদাহরণ দিই, মনে করেন লেটস সে আপনারটা ক্যালেন্ডার ইয়ার বিজনেস, ধরেন আপনি জানুয়ারির 26-এ ধরেন জানুয়ারির 15 তারিখে আপনি বিজনেস ক্লোজ করছেন, খেয়াল করেন মাত্র 15 দিন পরে। এই 15 দিনের জন্য এই 2027 আপনাকে ফাইল করতে হবে, কারণ পরের ফিসক্যাল ইয়ারে পড়ে গেছে এটা। আচ্ছা, বুঝতে পারছেন? তার মানে দেন মাত্র 15 ডেজ আপনি বিজনেস রান করছেন, এই 15 দিনের জন্য আপনার এই ট্যাক্স ফাইলিং এর ক্রাইটেরিয়াতে পড়বেন। কারণ আপনার তো ক্যালেন্ডার ইয়ার, আপনার তো এই 25 এর ফাইল তো এখন করবেন, বাট এই যে 26-15 দিনের জন্য ফলোইং ইয়ারে গিয়ে এটার ফাইল করে পুরো প্রসিডিউর মেইনটেইন করতে হবে। পুরো প্রসিডিউর মেইনটেইন করতে হবে। দাদা, আমাদের আরো একজন দর্শক রয়েছেন, আমরা প্রশ্নটা নিয়ে আসছি। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম লিয়াকত, আমি সিনিয়র সিটিজেন। আচ্ছা, আমার ওনার কথাবার্তা খুব ভালো লাগে। ওনার এই যে অ্যাড্রেসটা একটু আমাকে দেবেন, টেলিফোন নাম্বারের অ্যাড্রেস। আর একটা জিনিস হলো শেয়ার মার্কেটে কি বেনিফিট পাওয়া যাবে একটু কাইন্ডলি বলুন। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা সেটা নিয়েও আলোচনা করবো এই কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, ধন্যবাদ লিয়াকত সাহেব। যাই হোক, আপনি আমাদের অ্যাড্রেসটা চেয়েছেন, এটা 4127 73rd স্ট্রিট, উডসাইড, নিউ ইয়র্ক 11377। আর আমার ফোন নাম্বার হচ্ছে 347-666-7144। তাই যাই হোক, আপনার প্রশ্ন ছিল যে আপনার শেয়ার মার্কেটের সম্পর্কে কিছু জানতে চান। যে দেখুন, শেয়ার মার্কেটের বিষয় হচ্ছে যে আপনার যদি শেয়ার মার্কেটে ট্রানজাকশন থাকে 2025-এ, আপনি যদি বাই সেল করে থাকেন, লেটস আপনার যদি কোনো ক্যাপিটাল গেইন থাকে, তো সেই ক্ষেত্রে আপনাকে গেইন ট্যাক্স দিতে হবে। তাই জানেন গেইন ট্যাক্স নর্মালি যদি আপনার 10, 15, 20%, তা আপনার যাদের 10% ট্যাক্স ব্র্যাকেটে আছেন, লোয়ার ইনকামে 10% দিবেন। এটা ডিপেন্ড করে আপনার ইনকাম থ্রেশহোল্ডের উপরে। শুধু আরেকটা বিষয় হচ্ছে যে এখন হচ্ছে লসের বিষয়টাও আসে, যে অনেকে বলেন যে আমার তো লস আছে। ও আরেকটা বিষয় আমি বলে রাখি, এই যে ক্যাপিটাল গেইন মানে শেয়ার মার্কেটে যদি ট্রানজাকশন থাকে, আপনারা ট্যাক্স ফাইল করার সময় কিন্তু এক্সট্রিম প্রিকশন নেবেন। অনেকে আছে এগুলো রিপোর্ট করে না, দেখা গেছে যে 15-20,000 গেইন আছে, তারা এটা মানে আমাদের কাছে না আনলে তো আমরা বুঝবো না। তো সেই ক্ষেত্রে ওটা স্কিপ করে টোটালি, জানে না, মানে তাদের কোনো আইডিয়াই নাই যে আসলে আইআরএস এর কাছে সেই তথ্যটা কিন্তু চলে গিয়েছে, যেটা ব্রোকারের স্টেটমেন্টের মাধ্যমে আইআরএস এর কাছে অলরেডি চলে গেছে। তার মানে আপনারা কিন্তু অবশ্যই রিপোর্ট করবেন। তবে কখন রিপোর্ট করবেন? যদি বাই এন্ড সেল থাকে, যদি 2025-এ যারা স্টক ট্রেড করেছেন, আপনারা কিন্তু অবশ্যই 1099B পাবেন। এটা কি শুধু স্টক না, যেমন অনেকে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন কিনছেন, অন্যান্য এনিথিং ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন স্টক ট্রানজাকশন যা আছে, আপনারা কিন্তু মোস্ট অফ দ্য টাইম 1099B বলে এটাকে, ব্রোকারের স্টেটমেন্ট। এই 1099B কালেক্ট করে অবশ্যই যারা ট্যাক্স প্রিপেয়ার তাদের কাছে নিয়ে আসবেন। যদি গেইন হয় প্রপারলি রিপোর্ট করবেন, গেইন থাকলে গেইন ট্যাক্স দিতে হবে। যদি লস হয় তাহলে কিন্তু আপনি বেনিফিট পাবেন। অনেকে আছে এটাও করে না, লস আছে রিপোর্ট করে না। তো মনে রাখবেন, লেটস সে আপনি যদি $5,000 লস করেন বা $10,000 লস করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি $3,000 ইমিডিয়েটলি আপনি এক্সপেন্স নিতে পারবেন। তার মানে লেটস আপনার ইনকাম যদি থাকে 80,000, আপনার যদি লস থাকে শেয়ার মার্কেটে 10,000, আপনি $3,000 ইমিডিয়েট এই বছর ডিডাকশন পাবেন। তার মানে এই 10,000 থেকে 3,000 আপনার 80,000 থেকে বাদ যাবে, লস যেহেতু আপনার ট্যাক্স কম দিতে হবে। আর রিমেইনিং যে 7,000 থাকবে, যেটা আনইউজ লস, এটা পরবর্তী বছরে ট্রান্সফার হয়ে যাবে। আবার পরবর্তী বছর আপনি যদি কোনো কিছু নাও করেন, স্টিল 3,000 আবার ওইখান থেকে ডিডাকশন পাবেন। আবার রিমেইনিং 3,000 এর পরের বছর ট্রান্সফার হবে, আবার ওই বছর গিয়ে 3,000 এর বেনিফিট পাবেন। আচ্ছা, কিন্তু যদি অনেকে প্রফিট করে, অনেক হিউজ প্রফিট করে, তাহলে হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা
অফসেট হবে। এবং এই ক্ষেত্রে উদাহরণ হচ্ছে লেটস সে আপনার এই বছর প্রফিট হয়েছে $80,000 ক্যাপিটাল গেইন, এবং আপনার সেই ক্ষেত্রে গত বছরের আনইউজ লস আছে লেটস সে 70,000, সেই ক্ষেত্রে কিন্তু পুরো 70,000 এর অফসেট হয়ে যাবে এই বছরে। তার মানে আপনাকে গেইন ট্যাক্স দিতে হবে অনলি 10,000 এর উপরে। মানে আগের বছরের লসটা এই বছরের লাভ থেকে মাইনাস করে দেন যেটা থাকবে ব্যালেন্স সেটার উপর ট্যাক্স দিবে। ঠিক তেমনি ভাইস ভার্সা, মনে করেন এই বছর আপনার টোটাল লস 80,000, আবার নেক্সট ইয়ারে ক্যাপিটাল গেইন 100,000, তো সেই ক্ষেত্রে 3,000 তো এই বছর আসবে আর 77 চলে যাবে নেক্সট ইয়ারে। এই 100,000 এগেইনস্টে 77 পুরোটাই অফসেট হয়ে যাবে, তার মানে ট্যাক্স দিতে হবে অনলি 23,000 এর উপরে। এবং পাশাপাশি আপনি যে জিনিসটা বারবার বলছেন যে এই ক্যাপিটাল গেইনকে অবশ্যই উল্লেখ করতে, হ্যাঁ ক্যাপিটাল গেইন যেমন রিপোর্ট করবেন, লসও রিপোর্ট করবেন, এই কারণে কারণ আপনি যদি স্কিপ করেন তাহলে পরবর্তী বছরে বেনিফিটটা পাচ্ছেন না। আচ্ছা, আরেকটা আমাদের কমিউনিটিতে যেটা প্রচলিত যে অনেকে বলে যে শেয়ার বাজারে লাভ করা মানে হচ্ছে উনি চাইল্ড ক্রেডিট থেকে শুরু করে অন্যান্যগুলো থেকে মানে সুবিধাটা নাও পেতে পারে, বা এই জন্য ভয়ে অনেকে এটা বলতে চায় না। এইটার একটা বিষয় যে এটা হচ্ছে এটারে বলে ডিসকোয়ালিফাইড ইনকাম। তার মানে আপনাদের যারা কোয়ালিফাইং চিলড্রেন আছে, এটা ভেরি রিলিভেন্ট। আপনারা মনে রাখবেন আপনাদের যদি স্টক ক্যাপিটাল গেইন যদি 11,250 যদি বেশি থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু যারা ডিপেন্ডেন্টের জন্য ক্রেডিট পান, আনইনকাম ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, যেটা $7,000, $8,000, $10,000 পান, আপনারা কিন্তু এক পয়সাও পাবেন না। তো মেক শিওর যাদের এরকম কোয়ালিফাইং চিলড্রেন আছে, আপনাদের গেইনটা ক্যাপিটাল গেইনটা রাখার চেষ্টা করবেন লেস দেন 11,250 নিচে। আদারওয়াইজ কিন্তু এগুলারে বলে ডিসকোয়ালিফাইড ইনকাম, এবং তখন কিন্তু আপনার ইআইসি চাইল্ড ক্রেডিট পাবেন না। শুধু এটাও না, ইভেন এনি ইনভেস্টমেন্ট ইনকাম, আপনার যদি ইন্টারেস্ট ইনকামও যদি আপনার থাকে 11,000 এর বেশি, স্টিল ইউ উইল নট গোনা গেট ইট। শুধু তাই না, আপনার যদি রেন্টাল ইনকাম থাকে, লেটস সে বাড়ি ভাড়া দিয়ে যদি আপনার 11,250 এটার উপরে যদি থাকে, স্টিল ইট উইল বি কনসিডার্ড ইনভেস্টমেন্ট ইনকাম। সেই ক্ষেত্রে আপনার যদি ডিপেন্ডেন্ট চিলড্রেন থাকে, $8,000-10,000 পান, এক পয়সাও কিন্তু পাবেন না। না সেটা ধন্যবাদ দাদা। আমাদের ডিসকোয়ালিফাইড ইনকাম, আমাদের সময়ও শেষ হয়ে গেছে, কিন্তু মূল কথা হচ্ছে আপনি যেটা বারবার এই বললেন লাস্টে দিয়ে, যেটা যে আপনি যখন প্রফিট করবেন বেনিফিট পাবেন, তারপরে আপনি আরেকটা সুযোগ থেকে তো বঞ্চিত হবেন, কারণ আপনি আইআরএস এর এভরিথিং ডিপেন্ড করে ইনকামের উপর। আপনার যত ইনকাম হবে তত সুযোগগুলো কমে আসার সম্ভাবনা বেশি। দাদা ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। হয়তো অন্যদিন আমরা আরো অনেক বিষয় রয়েছে আমরা শেষ করতে পারিনি, আমরা আরেকদিন হয়তো আপনার সঙ্গে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, যে বিশেষ করে বিজনেস ট্যাক্সের আরো কিছু ব্যাপার রয়েছে। আমাদের তো ট্যাক্স ফাইল শুরু হতে একটু সময় আছে, আশা করি আপনি এর মধ্যে এসে আমাদেরকে এই ব্যাপারগুলো সম্পর্কে অবহিত করবেন। ধন্যবাদ এত রাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ শান্ত আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি TVN24 এর সকল দর্শককে। শুভরাত্রি। দর্শক, আপনারা যেমনটা শুনলেন আমাদের সিপিএ মহোদয় যেমনটি বলছেন যে আপনি বিজনেস ট্যাক্স ফাইলে যে উনি যে বিষয়গুলো উত্থাপন করেছেন সেগুলো মেনে চলতে হবে, বিশেষ করে ডকুমেন্টেশনের জায়গায়। এবং শেষে উনি যেটা বলছেন ক্যাপিটাল গেইনের যে ট্যাক্সের ব্যাপারটি, আপনারা যারা স্টক মার্কেটে বিনিয়োগ করেছেন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতে, অবশ্যই সেটি আইআরএসকে আপনার রিপোর্ট করতে হবে, সেটি স্কিপ করার কোনো সুযোগ নেই। আজ এ পর্যন্ত। আমরা অন্যদিন দাদার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আরও হয়তো ডিটেলস আলোচনা করব, এবং টিভিএন অ্যানালিসিসে নিয়মিত এই ধরনের প্রোগ্রাম হচ্ছে। আশা করি আপনারা সেই পরবর্তী প্রোগ্রামগুলো দেখবেন এবং আপনারা উপকৃত হবেন, নানা তথ্য আপনারা সেখান থেকে সংগ্রহ করবেন। আজ এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।